ধরেন আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন রাষ্ট্রপতির পদত্যাগ চাইলাম যে এই রাষ্ট্রপতি পদত্যাগ করা উচিত, এই গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাবে যে এই গণঅভ্যুত্থানে সরকার গঠন করা যাবে কিনা। আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে এর চেয়ে ভালো আমাদেরকে বিষ দেন খেয়ে মরে যাই, কারণ এটা তো অ্যাবসার্ড যে শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতি যিনি তখন পলাতক তার কাছে রেফারেন্স পাঠাচ্ছেন 106 এর মধ্যে দিয়ে যে এই সরকার গঠন করা যাবে কিনা। তো এই রাস্তায় যারা আমাদেরকে নিয়ে গেছেন এর কোনো দরকার ছিল না। ধরেন শেখ হাসিনা পলাতক পালিয়ে গেছেন ওই হেলিকপ্টার করে, হেলিকপ্টারের চাকায় ঝুলে যদি এই রাষ্ট্রপতি চলে যেতেন তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার কি হতো? এই প্রশ্নটা কি চিন্তা করেছেন? যে এখন তো রাষ্ট্রপতি আছে থেকে বলা হচ্ছে যে না না ওনাকে রাখতে হবে কারণ সাংবিধানিক ধারাবাহিকতা, যদি উনি সহ পালিয়ে যেতেন তখন কি হতো? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অনেক উপদেষ্টাই নিজেদের আখের গুছিয়েছে, তারা গণঅভ্যুত্থানের শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যখন সময় আসবে তাদের নামও আমরা প্রকাশ করব। উপদেষ্টারা অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে রেখেছে দাবি করে নাহিদ বলেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। উপদেষ্টারা আখের গুছিয়েছে, তাদের নাম এখনই কেন আপনারা বলছেন না? মানে এখনই বললে সুবিধা হতো কি, জনগণ তাদের চিনতো এবং তারা আরো আখের গোছানোর আসলে সুযোগ পেত না, এখন কেন বলছেন না? আমার একটা অনুমান ছিল যে আজকে আপনি প্রশ্নটা করবেন, একদম সত্যি সত্যি আমার একটা ধারণা ছিল আপনি করবেন। এনিওয়ে, এটা আমরা তো এটা দলগতভাবে বলি নাই, উনি একজন উপদেষ্টা ছিলেন, হি ইজ অ্যান ইনসাইডার। ওই জায়গা থেকে উনি হয়তো জানেন অনেক কিছু, যে কোন উপদেষ্টারা কি ধরনের ভূমিকা নিচ্ছেন না নিচ্ছেন। আমরা বাইরে থেকে অনেক কিছু শুনি, সবটা তো আমরা রাজনৈতিকভাবে আনতে পারি না। কিন্তু ডেফিনেটলি আমি মনে করি যে নাহিদ ইসলাম যেহেতু তার তিনটা রোল, তিনি গণঅভ্যুত্থানের একজন নেতা, শীর্ষ নেতা, তারপরে তিনি উপদেষ্টা ছিলেন, তিনি এখন একটা দলের প্রধান। ফলে তিনি সার্বিক দিক বিবেচনা করে যখন ঠিক মনে করবেন যে কখন এই হুইসেল ব্লোয়িংটা করতে হবে, তো তিনি তখন সেটা করবেন। ইতিমধ্যে তিনি যেটা বলেছেন এটা কিন্তু অনেক অ্যালার্মিং, যে উপদেষ্টাদের যে গণঅভ্যুত্থানের, আমি নিজে কিন্তু অনেকবার আপনার টকশোতে এসে বলেছি যে অনেক উপদেষ্টাদেরকে দেখলে মনে হয় তারা পেইড লিভে আছে, একটা খুব মজার মধ্যে আছে। হ্যাঁ, গণঅভ্যুত্থানের যে পেইন, এরপরে মানুষের যে পেইন, আহতদের যে কাতরানি থেকে শুরু করে মানুষের যে আকাঙ্ক্ষা, সেগুলো একজন উপদেষ্টার যেভাবে চেহারার মধ্যে দেখা যাবে, তিনি দাঁড়ালে যেটা বোঝা যাবে যে আমি এগুলো দ্বারা বার্ডেন্ড, এটা মনে হয় না আমাদের কাছে। সেখান থেকে উনি এই কথা বলে থাকতে পারেন না। রাখের গুছানো তদবির বাণিজ্য এটা সেটা এগুলোর কথা তো আমরা প্রতিনিয়ত শুনতেই পাচ্ছি নানাভাবে। তো সেগুলো থেকে উনি বলেছেন আমাদের হয়তো অপেক্ষা করতে হবে যে তিনি আসলে কখন বলবেন, যে সময় হলে তাদের নাম বলবেন। এর আগ পর্যন্ত আমার পক্ষে এটা বলা সম্ভব না। তুষার, তিনি নাহিদ ইসলাম আপনাদের দলের আহ্বায়ক, আপনারা সকলে মিলে বললেও যেটা সত্য হবে না, তিনি একা বললে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি এই কারণে এখন অর্ধেকটা বলছেন, পুরোটা বলছেন না? এই কারণে তিনি নাহিদ ইসলাম আরেকটা কথা বলেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার উপর আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। আপনারা যদি প্রতারিত না হতেন তাহলে নামই বলতেন না কখনো, বা এইটুকুও বলতেন না, এমন কি না? না, প্রতারিত না হলে তো এই প্রশ্নটাই আসতো না। আজকে যে আমরা ক্রাইসিস, শুধু আপনারা প্রতারিত হয়েছেন বলে বলছেন, কিন্তু জনগণ যে প্রতারিত হচ্ছে, এটা উনি জনগণের পক্ষ থেকেই বলেছেন বলে আমার মনে হয়। কারণ কি, আপনি এই যে এখন কমিশনে গিয়ে আপনি আলোচনা করছেন, এই যে এখন যে কথাগুলো আসে, কনস্টিটিউশনাল অর্ডার দিতে হবে, প্রোক্লেমেশন করতে হবে, এই আলোচনাগুলো কিন্তু এখন করার কথা না আমাদের এই এক বছর পরে। এখন আপনার শুধু ইলেকশনের প্রস্তুতি নেওয়ার কথা, এটা আপনি অগাস্ট মাসেই করার কথা। কিন্তু এই যে যারা 106 এর ভেতর ঢুকিয়ে দিল বাংলাদেশকে, এবং ঢোকানোর ফলে যে কতগুলো সমস্যা দেখা দিয়েছে, যেগুলো ইনএভিটেবল প্রবলেম কতগুলো দেখা দিয়েছে, এইটা থেকে তো আমাদের পেরোতে হবে। কারণ এখনই আপনার এই গণঅভ্যুত্থানের সরকার থাকতে থাকতেই কোর্টের মধ্যে গিয়ে কেউ প্রশ্ন করছে যে আপনারা যে হিয়ারিং করেছেন হিয়ারিং কপি দেখান, এটা এখন ঘটছে, পরবর্তীতে আরো খারাপ কিছু ঘটতে পারে। ফলে এই যে তখন ছাত্ররা ইমোশনাল ছিল, তখন ছাত্ররা তো এই ব্যাপারগুলো জানতো না, তাদের এই অভিজ্ঞতা নাই, তারা আন্দোলন করতে পারে, রক্ত দিতে পারে, কিন্তু রাষ্ট্রের এই যে কতগুলো টেকনিক্যাল বিষয়, এটার ব্যাপারে যারা মিসগাইড করেছে উনি তাদের ব্যাপারে বলে থাকতে পারেন যে তারা হয়তো আশ্বস্ত করেছিলেন যে না এটার মধ্যে দিয়ে করলে আমরা একটা খুব সুন্দর সমাধানে পৌঁছাবো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই সুন্দর সমাধানে পৌঁছানো না। যেমন ধরেন আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন রাষ্ট্রপতির পদত্যাগ চাইলাম যে এই রাষ্ট্রপতি পদত্যাগ করা উচিত, এই গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাবে যে এই গণঅভ্যুত্থানে সরকার গঠন করা যাবে কিনা। আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে এর চেয়ে ভালো আমাদেরকে বিষ দেন খেয়ে মরে যাই, কারণ এটা তো অ্যাবসার্ড যে শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতি যিনি তখন পলাতক তার কাছে রেফারেন্স পাঠাচ্ছেন 106 এর মধ্যে দিয়ে যে এই সরকার গঠন করা যাবে কিনা। তো এই রাস্তায় যারা আমাদেরকে নিয়ে গেছেন এর কোনো দরকার ছিল না। ধরেন শেখ হাসিনা পলাতক পালিয়ে গেছেন ওই হেলিকপ্টার করে, হেলিকপ্টারের চাকায় ঝুলে যদি এই রাষ্ট্রপতি চলে যেতেন তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার কি হতো? এই প্রশ্নটা কি চিন্তা করেছেন? যে এখন তো রাষ্ট্রপতি আছে থেকে বলা হচ্ছে যে না না ওনাকে রাখতে হবে কারণ সাংবিধানিক ধারাবাহিকতা, যদি উনি সহ পালিয়ে যেতেন তখন কি হতো? ফলে সাংবিধানিক ধারাবাহিকতা ইট ইজ আ ব্লাফ, এই ব্লাফটা আমাদেরকে দেওয়া হয়েছে। তখন ছাত্ররা নানা কারণে বুঝতে পারে নাই, বা তাদের যারা সিনিয়র যাদেরকে তারা বিশ্বাস করেছেন তাদের দ্বারা তারা প্রতারিত হয়েছেন বলে উনারা মনে করছেন এক গণ অভ্যুত্থানের ফিগার হিসেবে। তো সেইটা আমি মনে করি যে গুরুত্বপূর্ণ তাদের এই স্টেটমেন্টটা। এখন দেখা যাক যাদের ব্যাপারে বলেছেন